নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে আমাদের যে টপিক, সেই টপিকটি কিন্তু খুবই দুঃখের টপিক। আজকে আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের জন্য কিন্তু খুব দুঃখের দিন, কারণ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ হয়েছে এবং তার প্রয়াণে আমরা শোকস্তব্ধ। তো আজকের আমাদের ভিডিও প্রাক্তন মুখ্যমন্ত্রী কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনী নিয়ে বা তার কর্মকাণ্ড নিয়ে, যে আমাদের কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সে ইম্পর্টেন্ট, তার সাথে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কিন্তু জানা উচিত। তো ভিডিও শুরু করার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে আমরা শোকস্তব্ধ। তার পরিবার, তার বন্ধুবান্ধব, তার সমর্থক এবং তার শুভাকাঙ্ক্ষী সকলের জন্য সমবেদনা জানাই। তার প্রয়াণে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হলো। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের আমাদের ভিডিও বুদ্ধদেব ভট্টাচার্য পাস্ট অ্যাওয়ে বা লাইফ অফ বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকালবেলায় যখন আমরা সেই ঘুম ভেঙে উঠেছি, তখনই আমরা দুঃসংবাদ পেয়েছি। কি দুঃসংবাদ পেয়েছি? যে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী আর ভারতবর্ষের এক অন্যতম কমিউনিস্ট নেতা বা বামপন্থী নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ হয়েছে এবং ৮০ বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন। তিনি দীর্ঘদিন কিন্তু অসুস্থ ছিলেন, আর তার ফলেই আজ সকাল ৮টা ২০ অর্থাৎ তার পরিবার সূত্রে যে জানানো হয়েছে, সকাল ৮টা ২০ তিনি প্রয়াত হয়েছেন বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর সেই থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে একটা শোকস্তব্ধ দেখা গেছে বা অনেকে শোক প্রকাশ করছেন, কারণ আজকের দিনটি কিন্তু আমাদের প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মানুষের কাছে কিন্তু একটি খুব দুঃখের দিন। তার সাথে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন পশ্চিমবাংলার শিক্ষিত যুব সম্প্রদায়ের একটি স্বপ্নের প্রাণপুরুষ। তিনিই একমাত্র মুখ্যমন্ত্রী যিনি পশ্চিমবঙ্গের হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের আশা দেখিয়েছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন। তাই তার প্রয়াণের সাথে সাথে কিন্তু শিক্ষিত বেকার যুব সম্প্রদায়ের কাছে একটি স্বপ্নের মৃত্যু হলো বা মহান প্রাণপুরুষের বিদায় হলো। আর তাই তার প্রয়াণে শিক্ষিত যুব সম্প্রদায়ের চোখ কিন্তু জলে ভরে উঠছে তার এই মহাপ্রয়াণের দুঃখে। এখন তার আর্লি জীবন, তিনি পরাধীন ভারতবর্ষের ১৯৪৪ সালে ১লা মার্চ কলকাতার একটি অ্যারিস্টোক্রেটিক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম ছিল নেপালচন্দ্র ভট্টাচার্য, যিনি কিন্তু একজন সম্ভ্রান্ত ব্রাহ্মণ ছিলেন, আর তার ঠাকুরদার নাম ছিল কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য। তিনি কিন্তু বাংলার যে ব্রাহ্মণ জগৎ বা সম্প্রদায়, তাদের মধ্যে কিন্তু অন্যতম প্রতীক্ষিত ছিলেন। তার লেখা বই কিন্তু এখনও ব্রাহ্মণদের যে পূজা অর্চনার কাজে বা পুরোহিত্যের কাজে কিন্তু লাগে। তার সাথেই আমাদের প্রিয় কিশোর কবি বা কমিউনিস্ট কবি বা বামপন্থী কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন তার সম্পর্কে কাকা। তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার এই ব্রাহ্মণ পরিবার কিন্তু কনজারভেটিভ ছিল না। প্রথম থেকে তারা ছিল লিবারেল আর প্রোগ্রেসিভ। তাদের এই ব্রাহ্মণ পরিবারের সাথে স্বাধীনতা আন্দোলনের সরাসরি যোগ ছিল, এমনকি কমিউনিস্ট ভাবধারায় যে কমিউনিস্ট আন্দোলন, সেই বামপন্থী আন্দোলনের সাথেও কিন্তু এই ব্রাহ্মণ পরিবারের সরাসরি যোগ ছিল। ছোট থেকেই তিনি এই বামপন্থী ভাবধারায় উদ্বুদ্ধ হয়েছিলেন পরিবারের কাছ থেকেই। তার প্রথম স্কুল শুরু হয়েছিল শৈলেন্দ্র সরকার স্কুলে, তারপরে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি বাংলায় স্নাতক হয়েছিলেন, আর তারপরে দমদমের দমদম আদর্শ বিদ্যালয়ে একজন সরকারি শিক্ষক হিসাবে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন। এখন তার পলিটিক্যাল ক্যারিয়ার। বলেছি তার পরিবারের কমিউনিস্ট যে ভাবধারার যে আদর্শ, সেখান থেকে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। তারপরে কলেজ লাইফে তিনি সরাসরি রাজনৈতিক আন্দোলনে যোগদান করেন। তখন কলকাতায় খাদ্য আন্দোলন চলছে, তার সাথে যে আমেরিকার ভিয়েতনামের উপর যে আগ্রাসন, সেই বিরোধী আন্দোলন কলকাতার মাটিতে বা কলকাতার রাজপথে গর্জে উঠেছে। আর সেই আন্দোলনে কিন্তু তার এই রাজনৈতিক জীবনের হাতেখড়ি। তারপরে সেই আন্দোলনে তিনি মধ্যমণি হয়ে উঠেছিলেন। তারপরে কমিউনিস্ট পার্টির যে যুব সংগঠন আছে ডিওয়াইএফআই, সে গণতান্ত্রিক যুব ফেডারেশন, সেখানে তিনি জেনারেল সেক্রেটারি হয়েছিলেন বা রাজ্য সম্পাদক হয়েছিলেন। আর তারপরে ১৯৭৭ সালে যখন
পশ্চিমবঙ্গে প্রথম বামপন্থী সরকার গঠিত হয়েছিল, তখন তিনি কাশীপুর থেকে এমএলএ হয়ে জিতেছিলেন এবং বামপন্থী সরকার অর্থাৎ কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর যে সরকার ছিল সেই সরকারে তিনি তথ্য সম্প্রচার মন্ত্রী হিসাবে যুক্ত হয়েছিলেন। তবে পরের বছরে কিন্তু তিনি কাশীপুর থেকে হেরে গেছিলেন বা পরাজিত হয়েছিলেন। তারপরে তিনি কাশীপুর থেকে চলে যান যাদবপুরে। যাদবপুর থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। 1987 সাল থেকে টানা 5 বার তিনি যাদবপুরের এমএলএ হয়েছিলেন। আর সেই এমএলএ হওয়ার পরে তিনি দীর্ঘদিন তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এমনকি শেষমেশ তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আর 2011 সালে এই যাদবপুর থেকে তিনি রাজনৈতিকভাবে পরাজিত হয়েছিলেন। আর সেখান থেকেই বাংলার 34 বছরের দীর্ঘ যে বাম শাসন, সেই বাম শাসনের অবসান ঘটেছিল। তিনি যেমন নিজে একটি সৎ ছিলেন, রাজনীতিতে যোগদান করেও তিনি কিন্তু তার সৎ মনোভাবাপন্ন ধরে রেখেছিলেন এবং তার সততার সঙ্গে তিনি কোনোদিন আপোষ করেননি। 1991 সালে তিনি যখন জ্যোতি বসুর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী, তখন ওই তথ্য সম্প্রচার দপ্তরের জেনারেল সেক্রেটারি বা সচিবের সাথে তার কিন্তু দ্বন্দ্ব হয়েছিল। দুর্নীতির ইস্যুতে তিনি ওই সচিবের সাথে সরাসরি দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন, এমনকি বাকি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গেও তিনি সংঘাতে জড়িয়ে পড়েছিলেন এবং তিনি মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসেছিলেন, ইস্তফা দিয়েছিলেন এবং তিনি প্রকাশ্যে বলেছিলেন যে তিনি চোরদের মন্ত্রিসভায় থাকবেন না। অর্থাৎ তার এই যে দুর্নীতির সাথে না আপোষ করার মনোভাব কিন্তু প্রথম থেকেই দেখা গেছিল। পরবর্তী ক্ষেত্রে পার্টির সঙ্গে তার সমঝোতা হয়, তিনি আবার মন্ত্রিসভায় ফিরে এসেছিলেন। তিনি বলেছিলেন প্রকাশ্যে দাঁড়িয়ে যে বাংলায় যদি কেউ দাঙ্গা করতে আসে তাহলে তার মেরে মাথা ফাটিয়ে দেওয়া হবে। অর্থাৎ বাংলা বা বাংলা সংস্কৃতিতে যে দাঙ্গাবাজের কোনো জায়গা নেই, সেটাও কিন্তু সদর্পে প্রচার করেছিলেন। এরপর 2006 সাল, 2001 সালে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন জ্যোতি বসুর উত্তরসূরি হিসাবে। 2006 সালে তার নেতৃত্বে বিরাট রাজনৈতিক সাফল্য বা জয় পেয়েছিল বাংলার এই কমিউনিস্ট সরকার। তারপরেই কিন্তু সরকার নতুন নীতি নিয়েছিল যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে দ্রুত শিল্পায়ন আর কর্মসংস্থান তৈরি করার জন্য তিনি কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আর হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন। পশ্চিমবঙ্গের দু জায়গায় তিনি দুটি বড় শিল্প স্থাপনের উদ্যোগী হয়েছিলেন। যে হুগলির সিঙ্গুরে তিনি টাটাদের যে 1 লাখি গাড়ির কারখানা অর্থাৎ ন্যানো কারখানা স্থাপনের উদ্যোগ নেন এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে যে কেমিক্যাল হাব তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সমস্যা দেখা দিয়েছিল জমি অধিগ্রহণ নিয়ে। এই জমি অধিগ্রহণ করতে গিয়ে কিন্তু সাধারণ মানুষের প্রতিবাদের মুখে পড়েছিল এই সরকার, আর সেই প্রতিবাদেরটাকে কাজে লাগিয়েছিল তদানীন্তন সরকারের বিরোধী দলনেত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ আন্দোলন হয়েছিল এই সিঙ্গুরের উপরে, আর তার ফলে কিছুদিনের মধ্যে উদ্বোধন হয়ে যেত যে টাটা কারখানা, সেই টাটা কারখানা বাংলা থেকে গুজরাটের সানন্দে চলে যায়। তার ফলে পশ্চিমবঙ্গের শিল্পায়নের এক পুরো দরজা বন্ধ হয়ে যায়। তার সাথে বেকার শিক্ষিত যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের দিকটিও কিন্তু পুরোপুরি হয়ে বন্ধ হয়ে যায়। তারপর থেকে কিন্তু পশ্চিমবাংলার শিক্ষিত যুব সম্প্রদায়ের দুঃখের দিন শুরু হয়। অন্যদিকে নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোর অভিযোগ ওঠে, একাধিক ব্যক্তির কিন্তু মৃত্যু ঘটে। যদিও সরকার পরিবর্তনের পরে সেখানে সিবিআই ইনভেস্টিগেশন হয়েছিল। সিবিআই ইনভেস্টিগেশনে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু কোনো চার্জ প্রমাণিত হয়নি। অনেক দিন বাদে যখন পশ্চিমবঙ্গে বিজেপি আর তৃণমূলের মধ্যে সামনাসামনি কনফ্লিক্ট শুরু হয়, তখন বুঝতে পারি যে এই নন্দীগ্রামের ঘটনাটাও ছিল কিন্তু বিরোধীদের এক প্রকারের কনস্পিরেসি। বিরোধীদের ষড়যন্ত্রের ফলেই কিন্তু এই ঘটনা ঘটেছিল, আর তার ফলে পশ্চিমবঙ্গের শিল্পায়ন পুরোপুরি বন্ধ হয়ে যায়। শিক্ষিত যুব সম্প্রদায়ের কান্না শুরু হয়। অন্যদিকে তারই রাজত্বকালে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে গোর্খা আন্দোলন ব্যাপক রূপ ধারণ করেছিল। এমনকি পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে মাওবাদী আন্দোলন গর্জে উঠেছিল। শুধু তাই নয়, এই মাওবাদী আন্দোলনেও যে বিরোধী দলের যোগ ছিল তা কিন্তু পরে প্রমাণিত হয়েছে। অন্যদিকে আরও একটি দিক ছিল, তার সাথে তার নিচুতলার পার্টি কর্মীদের সাধারণ মানুষের সাথে খারাপ মনোভাব এবং অমানবিক মনোভাব কিন্তু তার সরকারের উপরে এফেক্ট পড়ে। নিচুতলার পার্টি কর্মীরা সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করে, অনেক সময় তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, এমন মানুষকে মারার কিন্তু অভিযোগ উঠেছিল। আর তার ফলে কিন্তু একাধিক আক্রমণের ফলে কিন্তু তার সরকার আর বেশি দিন টিকে থাকতে পারেনি। 2011 সালে দীর্ঘ 34 বছরের বাম শাসনের অবসান ঘটে। অর্থাৎ যে মুখ্যমন্ত্রী বাংলা যুব সম্প্রদায়ের জন্য স্বপ্নের দিশারি হয়েছিলেন, সেই মুখ্যমন্ত্রীর অবসান ঘটে। অন্যদিকে তার লক্ষ্য ছিল অনেক কৃষি হয়েছে, কৃষক পরিবারের সন্তান, সে তো আর চাষ করতে চাইছে না, তার জন্য শিল্প চাই, তার জন্য কাজ যায়, তাই তিনি কর্মক্ষেত্রে বা কর্মসংস্থানের উপরে ব্যাপক জোর দিয়েছিলেন। কিন্তু তার এই কর্মসংস্থানে কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছিল।
তার সময়ে বাংলার যে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু ব্যাপক চাকরি হয়েছিল, প্রচুর সংখ্যক ছেলেপুলে কিন্তু চাকরি পেয়েছিল। প্রতি বছর এসএসসি, প্রাইমারি, সিএসসির পরীক্ষা হতো, পুলিশ, পিএসসির পরীক্ষা হতো, সব ধরনের রিক্রুটমেন্ট কিন্তু প্রতি বছর হতে থাকতো এবং হিউজ পরিমাণে হতো। অর্থাৎ সেই সময় যারা শিক্ষিত হয়েছে বেশিরভাগটা কিন্তু চাকরি পেয়েছে। এমনকি যে প্রতি বছর এত এত লোকের যে চাকরি হয়েছে বা এত এত ছেলেপুলে যে চাকরি হয়েছে, এখানেও তার সেখানে সরকার পরিবর্তন হওয়ার পরেও কিন্তু বর্তমান সরকার এই বুদ্ধদেব ভট্টাচার্যের এই কর্মসংস্থানের উপরে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি কিন্তু একটাও প্রমাণ করতে পারেনি। অন্যদিকে তিনি সল্টলেকে আইটি হাব গড়ে তুলেছিলেন। এই যে পশ্চিমবঙ্গে এখন তথ্য প্রযুক্তি শিল্পে ব্যাপক উন্নতি হচ্ছে, তার কিন্তু গোড়াপত্তন করেছিলেন তিনি। অন্যদিকে তিনি ডায়মন্ড হারবারের ফলতাতে সেচ তৈরি করেছিলেন, শিল্প নিগম তৈরি করেছিলেন শিল্পায়ন ও কর্মসংস্থানের জন্য। কিন্তু কমিউনিস্ট যে মনোভাব, অর্থাৎ কমিউনিস্ট পার্টি, বামপন্থী পার্টি মানে হচ্ছে গরিব মানুষের পার্টি, গরিব মানুষের স্বার্থে তারা কাজ করে। যে কমিউনিস্টরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে ভূমিহীনদের জমি দিয়েছে, অর্থাৎ বর্গা আন্দোলন করেছে, তারা যখন শিল্পায়নের নামে এই জমি নিতে চায় বা জমি অধিগ্রহণ করতে চায়, তখন কিন্তু মানুষের মধ্যে একটা ব্যাপক খারাপ মেসেজ যায়। আর খারাপ মেসেজ যাওয়ার ফলে কিন্তু তার দায় নিতে হয় এই সরকারকে, আর সেই জন্য কিন্তু সরকারের পতন হয়। অর্থাৎ এই শিল্প স্থাপন করতে গিয়ে কিন্তু কোথাও না কোথাও কাল হয়ে দাঁড়িয়েছিল। সরকার চেয়েছিল শিল্প স্থাপন করে সাধারণ ছেলেপুলেকে চাকরি দিতে, কিন্তু চাকরি দিতে গিয়ে কিন্তু সরকারের চাকরি চলে যায়। বুদ্ধদেব ভট্টাচার্য একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন, শিক্ষিত ছেলেরা শিক্ষিত হচ্ছে, তারা পড়াশোনা করছে, তারা কাজের জন্য রাজ্যের বাইরে চলে যাবে, দেশের বাইরে চলে যাবে, এটা কিন্তু হতে পারে না। অর্থাৎ সারা পশ্চিমবঙ্গটা যে বৃদ্ধাশ্রম হয়ে যাবে, বাড়িতে বাড়িতে শুধুমাত্র বৃদ্ধ বাবা মারা থাকবে, আর ছেলেপুলেরা বাইরে কাজ করতে চলেছে, আর ছেলেপুলেরা বাইরে কাজ করতে যাবে, এটা যাতে না হয় তাই তিনি শিল্পায়নের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সেই শিল্পায়নের কিন্তু সত্য হয়নি, বা কিন্তু সেই শিল্পায়ন বাস্তবায়ন হয়নি। শিল্পায়নের মৃত্যু ঘটেছিল, আর সাধারণ বেকার যুবক যুবতীদের চাকরি পাওয়ার বা চাকরির স্বপ্নেরও মৃত্যু ঘটেছিল। এখন তার লাইফস্টাইল, তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন। এখনকার মুখ্যমন্ত্রীদের বিরাট বিরাট আড়ম্বর, প্রচুর বাড়ি, পোশাক পরিচ্ছদ আলাদা, দামি দামি ব্র্যান্ডের জামা প্যান্ট, চশমা, ঘড়ি, তার সাথে দামি দামি মোবাইল, দামি দামি গাড়ি। কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে, একজন কমিউনিস্ট নেতা হিসাবে যতটুকু প্রয়োজন একটা সঠিক জীবনযাপনের জন্য, ঠিক ততটুকুই তিনি কিন্তু ব্যবহার করতেন। তার জীবনে কোনো আড়ম্বরতা ছিল না, সেটাই কিন্তু লক্ষিত হয়েছে বারবার তার জীবনে। তিনি একজন শিক্ষিত, সংস্কৃতিমান বাঙালি ভদ্রলোকের মতনই কিন্তু সারা জীবন আচরণ করে এসছেন। তার পোশাক পরিচ্ছদে তারই কিন্তু প্রমাণ পাওয়া যায়। তিনি চিরদিন একটি সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, কোলাপুরি চপ্পল, চশমা আর ঘড়ি পরতেন। তার সাথে তার সাদা অ্যাম্বাসাডার গাড়ি ছিল। এমনকি মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই তিনি পাম অ্যাভিনিউয়ের একটি ছোট্ট 2 কামরার ফ্ল্যাটে তিনি থাকতেন। মুখ্যমন্ত্রী পদ চলে যাওয়ার পরও দীর্ঘদিন সেই বাড়িতে ছিলেন নিজের স্ত্রী মীরা ভট্টাচার্য এবং তার কন্যা সুচেতনা ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে। বাড়ির বা তার রুমের ছবি কিন্তু বারবার সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেখানে আমরা দেখেছি তার সাথে আলমারি ভর্তি বই, পুরনো টিভি। দেখে বোঝাই যায় না, দেখে হয়তো বিশ্বাসই হবে না যে এটা কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি। অতি সাধারণ একটি সামান্য নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে বাড়ি হয়, সেই বাড়ির রূপ কিন্তু আমরা দেখতে পেয়েছি তার বাড়ির ছবিতে। তার সাথে সাথে তিনি কিন্তু কমিউনিস্ট পার্টির প্রতি দীর্ঘদিন ডিভোটেড ছিলেন, কোনোদিনও দল ত্যাগের কথা ভাবেননি। তার সাথে যতবার চেষ্টা করেছেন পার্টিকে এগিয়ে নেওয়ার জন্য, তিনি কিন্তু বারবার চেষ্টা করেছেন। পরাজয়ের পরেও কিন্তু তিনি চেষ্টা করেছিলেন পার্টিকে সামনে থেকে লিড করতে। তার একটা ভাষণে, যে সামনে লড়াই, আরও যুদ্ধ করতে হবে, এই ভাষণে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ তার সমর্থক কিন্তু অনুপ্রেরণায় জেগে উঠত এবং মিছিলে এসে দাঁড়িয়ে যেত। এমনকি এমন আমরা উদাহরণ পেয়েছি, তার কন্যা সুচেতনা ভট্টাচার্য যখন প্রেসিডেন্সি কলেজে ভর্তি হতে গেছিলেন, তখন কিন্তু আর 5 জন ছাত্রছাত্রীর মতোই তিনি লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলেছিলেন এবং ফর্ম জমা দিয়েছিলেন ভর্তির জন্য। অর্থাৎ মুখ্যমন্ত্রীর মেয়ে হিসেবে যে এক্সট্রা প্রিভিলেজ, সেই এক্সট্রা প্রিভিলেজও কিন্তু তিনি নেননি। আর সেটাই কিন্তু তিনি পছন্দ করতেন, কারণ তার বাবা তাকে যে আদর্শ দিয়েছে সেই আদর্শ তিনি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এমনকি প্রশাসনিক প্রধান হওয়ার পরেও একাধিক যখন ভুল সিদ্ধান্ত হয়েছে, একাধিক সিদ্ধান্ত নিয়ে যখন বিতর্ক উঠেছে, তিনি কিন্তু প্রকাশ্যে ক্ষমা চাইতেন। ক্ষমা চাইতে তিনি কোনোদিনও পিছিয়ে পড়তেন না, ভুল হলে তিনি ক্ষমা চাইতেন। অন্যদিকে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী পদে থাকলেও সবসময় সংস্কৃতি চর্চা করতেন এবং তিনি ছোট থেকেই খুব ভালো ক্রিকেট খেলতে পারতেন, কিন্তু আগামী দিনে তার ক্রিকেট খেলা হয়নি, কারণ তার চোখে সমস্যা ছিল বলে। অন্যদিকে তিনি নিজে কবিতা পাঠ করতেন। আমরা তার
কবিতা পাঠের যে ভিডিও বা যা অডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, অনেকবার আমি দেখেছি। তিনি মুখ্যমন্ত্রী হিসাবে জেলের যে বন্দিরা, সেই বন্দিদের নিয়ে তিনি থিয়েটার করা শুরু করেছিলেন। তার সাথে তিনি বই লিখতেন, তার লেখা একাধিক বই কিন্তু কলকাতা বইমেলাতে রেকর্ড সংখ্যকে বিক্রি হয়েছে, যেমন নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু, দুঃসময়, স্বর্গের নিচে, মহাবিশৃঙ্খলা। তাছাড়া যখন সময় পড়তেন তিনি বই পড়তেন, তার সাথে গান শুনতেন, সিনেমা দেখতেন, নাটক দেখতেন, এমনকি বন্ধুবান্ধবের সাথে রাজনৈতিক চর্চা ছাড়াও তিনি কিন্তু সংস্কৃতির চর্চা করতেন। এই মহান মানুষটি যখন সরকারের পতন ঘটেছিল সেই থেকে কিন্তু মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন। তবে তার মানসিক যে যন্ত্রণা, সেই যন্ত্রণাকে চেপে রেখে তিনি বিরোধী পার্টি হিসেবে কমিউনিস্ট পার্টিকে পশ্চিমবঙ্গে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছিলেন। ব্রিগেডের একাধিক সভাতে তার ভাষণ শোনার জন্য গোটা বাংলা থেকে হাজার হাজার সমর্থক কিন্তু ছুটে আসতো শুধুমাত্র তার এই গলার কণ্ঠস্বরের আওয়াজ শোনার জন্য বা ভাষণ শোনার জন্য। আর তারপরে কিন্তু শরীর তাকে সঙ্গ দেয়নি। দীর্ঘদিন ধরে তিনি সিওপিডি সহ একাধিক জটিল রোগে আক্রান্ত ছিলেন। একাধিকবার তিনি হসপিটালে ভর্তি হয়েছিলেন এবং কয়েকদিন আগে তিনি কিন্তু কোভিড আক্রমণ হয়েছিল তার শরীরে, তাতেও তিনি কিন্তু তার মনের জোর হারাননি, তিনি আবার ফিরে এসেছিলেন। কিন্তু এবারে হঠাৎ করে তিনি চলে গেলেন। আজ 8ই আগস্ট সকাল 8:20 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার যে সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তখনও সে ধুতির ওপরে কোনো আঁচড় পড়েনি, কোনো দাগ পড়েনি। আর মুখ্যমন্ত্রী পদ চলে যাওয়ার পরেও প্রায় 15 বছর তার এই ধুতিতে কোনো কিন্তু দাগ পড়েনি। ধুতিতে কোনো দাগ না লাগিয়েই তিনি কিন্তু আমাদের থেকে বিদায় নিলেন। হয়তো 2011 সালে পশ্চিমবাংলার জনগণ তার সাথে বিচার করেনি, কিন্তু আজ আমরা শিক্ষিত যুবকরা কিন্তু তার এই যে অনুপস্থিতি, তার যে স্বপ্নের মৃত্যু, তার প্রভাব কিন্তু আমরা অনুভব করছি। হয়তো মানুষ তাকে বিচার দেয়নি, কিন্তু ইতিহাস তাকে কিন্তু বিচার করবে। শিল্পায়নের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের ক্ষেত্রে তিনি কিন্তু বারবার ফিরে আসবেন পশ্চিমবঙ্গের বেকার শিক্ষিত যুবকদের মণিকোঠায়। আজ সকালেই থেমে গেল তার জীবনযাত্রা, অর্থাৎ প্রয়াত হলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। স্যার, আপনি ভালো থাকবেন, যেখানেই থাকবেন আপনি ভালো থাকবেন। ভিডিওটি এখানেই শেষ হলো। বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।